আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো সেন্টেন্স মেকিং উইথ প্রেপোজিশনস। অর্থাৎ প্রেপোজিশনের ব্যবহার শেখার উদ্দেশ্য শুধু এমসিকিউ সলভ করা না। মানে 4টা অপশন থাকবে, সেই অপশন থেকে প্রেপোজিশন বাছাই করে নিয়ে শূন্যস্থান পূরণ করার উদ্দেশ্যে প্রেপোজিশন শেখা হয়, এমনটা ভাবা যাবে না। প্রেপোজিশনগুলো তো আমরা শিখব, এর ব্যবহার আমরা শিখব যেন আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সুতরাং আজ কথা হবে সেন্টেন্স মেকিং উইথ প্রেপোজিশনস নিয়ে। প্রেপোজিশনের ব্যবহার শিখব, ব্যবহার শিখতে শিখতে আমরা ইংরেজি বাক্য গঠন করা শিখব। চলুন তাহলে আমরা শুরু করি। আজকের পর্বে আমরা কি কি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাক্য, এই বাক্যটা একটু বড় হয়ে গেছে, তারপর এই বাক্যটা আর একটু বড় হয়ে গেছে। খেয়াল করে যান, ছোট বাক্য সেটাকে আমরা আরেকটু বড় করেছি, এই বাক্যটাকে আরেকটু বড় করেছি, এটা দেখেন আরেকটু বড় হয়ে গেছে। এরপর এই বড় বাক্যগুলোকে দেখেন আরো একটু বড় করেছি, এটাকে আরো বড় করেছি। তার মানে এভাবে ছোট থেকে বড়, মানে শর্ট সেন্টেন্স থেকে লং সেন্টেন্স তৈরি করার পেছনে কলাকৌশলগুলো শিখব, পাশাপাশি প্রেপোজিশনের বেসিক ব্যবহারগুলো শিখব যেগুলো আমাদের সেন্টেন্স তৈরিতে খুব ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রথম বাক্য দিয়ে শুরু করি। আপনাদের মনোযোগ ঠিকঠাক থাকলে আশা করি আমার প্রত্যেকটা শব্দ, বাক্য, কথা ইনশাআল্লাহ ঠিকঠাক বুঝতে পারবেন আশা করি। এখানে কি লেখা আছে? বইটি আমাকে সাহায্য করে। একটা বাক্য যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যাই, তখন আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হতে পারে টেন্স নির্ণয় করা, মানে আগে কোন টেন্স সেটা বুঝতে হবে। তারপর আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো বিবেচনা করে সেন্টেন্সটা তৈরি করে ফেলি। দেখেন বলেছে বইটি আমাকে সাহায্য করে, তার মানে সবসময়ই করে। যে কাজটা সবসময়ই ঘটে নর্মালি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এছাড়াও আমরা জানি যখন বাংলা ক্রিয়ার শেষে এ থাকে, এ, রস ই, অন্তস্থ অ, দন্ত ন, যদি অথবা ও, যদি বাংলা ক্রিয়ার শেষে এই উপাদানগুলো থাকে তাহলে আমরা ধরে নিব সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার তো আপনারা বুঝেনি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাহলে যেহেতু সাহায্য করে তার মানে কি করযোগে, তার মানে ক্রিয়া শেষে এ আছে, এছাড়া ঘটনাটা সবসময়ই ঘটে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে কেন্দ্র করে যদি আমরা এই অনুবাদ করি, আমার প্রথমে বাক্যের সাবজেক্ট নিতে হবে। আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বইটি। কিভাবে বুঝলাম? আপনার ভার্ব হলো সাহায্য করে, তো আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কে সাহায্য করে, উত্তর আসে বইটি। একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, একটা ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা হয় বাক্যের সাবজেক্ট। আর একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটা বেসিক্যালি বাক্যের কি, অবজেক্ট। তবে এটাই একমাত্র নিয়ম না, আপনাকে অন্যভাবেও চিন্তা করতে হবে, যেটা আমরা পর্যায়ক্রমে শিখবো আরো। তাহলে আমাদের ভার্ব সাহায্য করে, কে সাহায্য করে, বইটি সাহায্য করে। কাকে সাহায্য করে? আমাকে, তার মানে আমাকে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রথমত জানলাম এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্বিতীয়ত আমরা বাক্যের কোনটা কোন পার্ট সেটা বুঝে গেলাম। তাহলে এবার আমরা লিখি বই, বইয়ের ইংলিশ কি? বুক। যেহেতু বলছে টি, এই টির ইংলিশ হচ্ছে দা, তাহলে আমি কি লিখবো? দা বুক, বইটি। এবার সাহায্য করার ইংলিশ কি? হেল্প, সো আমি এখানে হেল্প লিখবো। আচ্ছা, এবার আমাকে ইংলিশ কি? মি। এবার আমরা এতটুকু জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তো এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং এখানে ভার্বের সাথে একটা এস এ যোগ হবে। আমরা সেন্টেন্সটা হলো দ্য বুক হেল্পস মি, বইটি আমাকে সাহায্য করে। এবার কি বলেছে? বইটি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে। তাহলে বাক্যটা একটু বড় হয়ে গেল, সমস্যা নেই। আমার এখানে ভার্ব কোনটা? সাহায্য করে। কে সাহায্য করে? বইটি, তার মানে আমার সাবজেক্ট। কাকে সাহায্য করে? আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। আপনার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আগে খুঁজে বের করা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পর
বাদ বাকি যা কিছু থাকবে সেটা নিয়ে আপনার এত গবেষণা করার, এত চিন্তা করার কিংবা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ঠিকঠাক লিখে ফেলেন, বাকিটা আমরা পরে দেখতেছি। সুতরাং আমার সাবজেক্ট হচ্ছে কি বইটি, সো আমি লিখে দিলাম দ্য বুক, বইটি। এবার ভার্ব সাহায্য করে, তার মানে হেল্প, সাহায্য করে। এবার অবজেক্ট কি? আমাকে। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এবার মনে রাখবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট এগুলো নিয়েই কিন্তু একটা বাক্যের প্রিন্সিপাল ক্লজ বা মূল অংশটুকু গঠিত হয়। আচ্ছা, তো এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নেয়ার পর বাক্যের বাকি যে অংশটুকু থাকে, কি বলেছি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নেয়ার পর সেন্টেন্সের যে বাকি অংশটুকু থাকে তাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা নেয়ার পর একটা সেন্টেন্সের যে অতিরিক্ত অংশটুকু থাকবে ওইটা অ্যাডভার্বিয়াল ম্যানার, প্লেস যা ইচ্ছা হোক, তাকে আপনার অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তার মানে এখানে পেছনের শব্দটা কি? শিখতে। এখানে একটা কথা মনে রাখবেন, যখন দেখবেন কোনো বাংলা ক্রিয়ার শেষে তে বিভক্তি থাকে, যেমন শিখতে, জানতে, জানাতে, দেখতে, শুনতে, এরকম যদি তে থাকে, নর্মালি আমরা ইংলিশটা লিখি টু, তারপর ভার্বের বেস ফর্ম V3 না, এটা হলো VB, মানে ভার্বের বেস ফর্ম যখন ক্রিয়ার সাথে তে থাকবে। তাহলে আমার এখানে আছে শিখতে। শিখতের ইংলিশ কি? তাহলে কি হবে? টু লার্ন, শিখতে। এবার ইংরেজির জন্য আমরা কি লিখব? ইংলিশ। এটাই হওয়ার কথা ছিল, কারণ যখন ক্রিয়ার সাথে তে যুক্ত থাকে তখনই আমরা টু প্লাস ভার্ব নেই। তবে এখানে কথা আছে, সেই কথা জানার আগে এটা বোঝেন। এবার যদি আমি বলি যে আমি এখানে শিখতে আসি, তাহলে আমি যদি এটার ইংরেজি অনুবাদ করি আমি কি লিখব? আই কাম হেয়ার, আমি এখানে আসি। এবার কেন আসি? শিখতে। তাহলে তের জন্য কি হবে? টু, টু লার্ন। তাহলে আমরা বুঝলাম যখনই ক্রিয়ার শেষে তে বিভক্তি থাকবে, মানে একটা উদ্দেশ্য বুঝায় কাজের, তখনই আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম নিব। সেই অনুযায়ী আমি শিখতের ইংলিশ সাদা মনে লিখেছি টু লার্ন, আর ইংরেজির জন্য ইংলিশ। আপনার সাদা মনে কাদা নেই, বাক্য ঠিক আছে, আপনি ঠিকই লিখছেন। যখনই ক্রিয়ার সাথে তে হবে তখনই টু প্লাস ভার্ব হবে, এটা সব সময়ের জন্যই মোটামুটি প্রযোজ্য। তবে মনে রাখবেন কিছু ভার্ব আছে যাদের পর বেয়ার ইনফিনিটিভ হয়। বুঝেন নাই? বোঝাচ্ছি। কয়েকটা ভার্বের কথা মনে রাখেন, যেমন মেক, হেল্প, সি, ওয়াচ, নোটিস বা হিয়ার। এই ভার্বগুলোর পরে যদি কখনো আপনি দেখেন আপনাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম নেয়ার প্রয়োজন হচ্ছে, আপনি নিবেন, কিন্তু মাথায় রাখবেন এই ভার্বগুলোর পরে টুকে গোপন রাখা হয়, উজ্জ্ব রাখা হয়। বাংলা ক্রিয়ার সাথে তে থাকলে আপনি সবসময় টু প্লাস ভার্ব নেবেন, কিন্তু এই ভার্বগুলোর পরে যদি আপনি সেই টুকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার টুটাকে গোপন রাখতে হবে, সাইলেন্ট রাখতে হবে, উজ্জ্ব রাখতে হবে। এই টুকে উজ্জ্ব রাখার নাম হলো বেয়ার ইনফিনিটিভ। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। টু বসানোর নাম হলো ইনফিনিটিভ, আর টুকে উজ্জ্ব রাখার নাম বেয়ার ইনফিনিটিভ, BARE, বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমার এখানে ক্রিয়ার সাথে তে ছিল, এজন্য আমি টু লার্ন লিখতে চেয়েছিলাম, আমার চাওয়াতে কোনো অন্যায় ছিল না। কিন্তু পরক্ষণে আমার মনে হলো হেল্প ভার্বের পরে তো টু উজ্জ্ব রাখতে হয়, তার মানে এখানে টুটাকে আমার উজ্জ্ব রাখতে হবে। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? দ্য বুক হেল্পস মি লার্ন ইংলিশ। বইটি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে। কত কথা না? ধীরে ধীরে সব কিছুই আপনার দখলে চলে আসবে। এর জন্য আপনার অনেক মেধাবী হওয়া লাগবে না,
কিন্তু অনেক ধৈর্যশীল হতে হবে। আমার পরের সেন্টেন্সে যাই, কি বলেছে? টেবিলের উপর রাখা বইটি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে। একটা সেন্টেন্স ছোট হোক কিংবা বড় হোক কিংবা মাঝারি হোক, দৈর্ঘ্যের দিক থেকে আপনার কাজ হলো প্রথমে সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়া খুঁজে বের করা। বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে? এরকম বাক্যের ভার্বকে ধরে টান দিলে সাবজেক্ট আসে, অবজেক্ট আসে, সবই খুঁজে পাওয়া যায়। সবার আগে আপনাকে বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে আমার এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব হলো সাহায্য করে। এখন আমি যদি বলি কাকে সাহায্য করে, উত্তর হচ্ছে আমাকে। আর আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম হলো কি? অবজেক্ট। সুতরাং আমাকে এটা হচ্ছে একটা অবজেক্ট। এবার যদি আমি প্রশ্ন করি যে আমাকে কে সাহায্য করে, কে কে আমাকে সাহায্য করে, উত্তর হচ্ছে বইটি। তার মানে এটা আমার সাবজেক্ট। কিন্তু যদি আমি জানতে চাই যে কোন বইটি আমাকে সাহায্য করে, একটু বুঝায় বলেন তো কোন বইটি সাহায্য করে, তখন আপনি কি বলবেন? আপনি নিশ্চয় বলবেন যে টেবিলের উপর রাখা বইটি আমাকে সাহায্য করে। তার মানে এই বাক্যের সাবজেক্ট শুধু বইটি বললে হবে না, বলতে হবে টেবিলের উপর রাখা বইটি। এই পুরোটাই হলো বাক্যের কি? সাবজেক্ট। আচ্ছা, এই পুরো অংশটাই বাক্যের সাবজেক্ট, এটা আমরা বুঝবো কিভাবে, তাই না? বোঝাচ্ছি। আপনি যখন প্রশ্ন করছিলেন যে কে সাহায্য করে, উত্তর আসছিল কি? বইটি। তার মানে বইটি এই শব্দটাই মূলত সাবজেক্ট। কিন্তু মনে রাখবেন, আসল সাবজেক্টকে ব্যাখ্যা করার জন্য যে তথ্যগুলো বাক্যে ব্যবহার করা হয় পুরোটাই সাবজেক্টের অংশ। এই যে টেবিল, এই যে উপর, এই শব্দগুলো কেন ব্যবহার করা হয়েছে? বইটিকে স্পষ্ট করার জন্য। কোন বই? তার মানে পুরোটাই সাবজেক্ট। টেবিলের উপর রাখা বইটি, এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পাওয়ার পর একটা সেন্টেন্সের বাকি কি থাকে সেগুলো নিয়ে আপনাকে একদমই বিবেচনা করা যাবে না। আপনার কাজ হলো সবার আগে সাবজেক্টের অনুবাদ করা, তারপর ভার্বের অনুবাদ করা, তারপর অবজেক্টের অনুবাদ করা, এরপর সেন্টেন্সের বাকি যা কিছু থাকে সেগুলো আপনি অনুবাদ করবেন। তাহলে আমি এবার সাবজেক্ট নিব। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা বড় সাবজেক্ট, যেমন আগের বাক্যের ছোট্ট একটা সাবজেক্ট ছিল। কিন্তু খেয়াল করছেন, এই সাবজেক্টটা ছোট হলেও একে কিন্তু আমরা অনুবাদ করছি পেছন দিক থেকে। কিভাবে? এই যে টি, এই টি এর ইংলিশ আমরা লিখেছি দা, তারপর বই, বইয়ের ইংলিশ লিখছি কি? বুক। মনে রাখবেন, এরকম যখন কতগুলো শব্দ একত্রিত হয়ে একটা সাবজেক্ট গঠিত হবে, কিংবা কতগুলো শব্দ একত্রিত হয়ে একটা বাক্যের অবজেক্ট গঠিত হবে, সেটা হলো একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি? বইটি। তাহলে আমি আগে বইটির ইংলিশ লিখলাম দা বুক, বইটি। এবার রাখা, এই রাখার জন্য আপনাকে পুট আর লিখতে হবে না। কেন হবে না? কারণ বোঝাচ্ছি আমি। শুধু উপর, উপরের জন্য অন। কিসের উপর? টেবিল, অন দা টেবিল। আচ্ছা, এখন রাখার ইংরেজি বাদ দিলাম কেন? আচ্ছা, আমি যদি বলি দ্য বুক অন দ্য টেবিল, তাতেই কি বোঝাচ্ছে না টেবিলের উপরে যে বইটা, সেই বইটার কথা বলছে? বুঝায়। সুতরাং অনুবাদ করার সময় আপনাকে প্রতিটা বাংলা শব্দের ইংরেজি লিখতে হবে এরকম করে কল্পনা করার দরকার নেই। বরং আপনাকে ভাবতে হবে, ভাবা শিখতে হবে যে আপনি শব্দকে অনুবাদ করবেন না, বরং আপনি বাক্যের ভাবকে, থিমকে অনুবাদ করবেন, যাকে আমরা বলে থাকি থিমেটিক ট্রান্সলেশন। ঠিক আছে? তাহলে আমার এখানে রাখার ইংরেজি পুট বা কিপিং এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার বাক্যটা হলো দ্য বুক অন দ্য টেবিল। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে বইটি, এই টি এর জন্য দা লিখেছেন মানলাম, কিন্তু টেবিলের সামনে দা হলো কেন? আচ্ছা, আমি যে বইটার কথা বলছি ওই বইটা যে টেবিলে আছে, টেবিলটা কিন্তু নির্দিষ্ট। কেন? কারণ বইয়ের কারণে টেবিলটা নির্দিষ্ট হয়ে গেছে। কোন টেবিল? সুস্পষ্ট, বইটা যেখানে টেবিলটাও সেখানে। এই জন্য এখানে দা দিয়েছি, দ্য বুক অন দ্য টেবিল।
তাহলে আমার বাক্যের সাবজেক্ট হয়ে গেল। এবার আমার কি নিতে হবে? ভার্ব। ভার্ব কি? সাহায্য করে। সাহায্য করে ইংলিশ কি? হেল্প। সো আমি এখানে হেল্পস লিখব। কেন? কারণ আমার সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস যুক্ত হলো। আচ্ছা, এবার অবজেক্ট, আমাকে, মি। তো আমি বলেছিলাম কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর সেন্টেন্সের বাকি যা কিছু থাকে সেগুলোকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। তাহলে আমার পেছনের পার্টটা কি? শিখতে। তের ইংলিশ কি? তের ইংলিশ হচ্ছে টু। এবার শেখার ইংলিশ কি? লার্ন। এবার ইংলিশ। সবই ঠিক ছিল, কিন্তু আমরা উপরে একটা গ্রামারের নিয়ম শিখেছি যে কতগুলো ভার্ব আছে যাদের পর বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে টু উজ্জ থাকে, তার মধ্যে একটা ভার্ব হলো হেল্প। হেল্পের পর টুকে উজ্জ রাখতে হবে, তার মানে আমার এখানে টু রাখাটা উচিত হয়নি। সো আমার সেন্টেন্সটা হবে, দ্য বুক অন দ্য টেবিল হেল্পস মি লার্ন ইংলিশ। টেবিলের উপর রাখা বইটি আমাকে ইংরেজি শিখতে সাহায্য করে। এভাবে আপনি একটা বিশাল বড় সাবজেক্ট লিখতে পারেন, বিশাল বড় অবজেক্টও লিখতে পারেন, বাট ধৈর্য নিয়ে পেছন থেকে একটা 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 করে ধরে ধরে আপনাকে অনুবাদ করতে হবে। আসলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা ট্রান্সলেশন সবাই শিখতে চায়, কিন্তু বিলিভ মি, যারা শিখতে চায় তাদের মধ্যে 90% লার্নার আছে। এই 90% লার্নার্স, তাদের ধৈর্য নাই। শিখতে চায় বাট ধৈর্য নাই। লক্ষ্য করেন, আমি যতটা ভেঙে ভেঙে প্রতিটা পয়েন্ট ধরে বুঝাইলাম, আপনাদের মধ্যে সবার কিন্তু মনোযোগটা ঠিক ছিল না। হিসাব করে দেখবেন, অনেকে হয়তো দেখছেন গুরুত্ব কম ছিল, ভাবছেন পারবো ইত্যাদি। এই চিন্তা ভাবনা করলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যাবে না। আপনাকে মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আপনি দেখবেন আর্ট শিখে যাবেন। রাইটিং একটা আর্ট, শিল্প। এটা কখনো নিয়ম দিয়ে শেখা যায় না, এটা আপনার অনুধাবন করে শিখতে হবে, উপলব্ধি করতে হবে। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তাহলে আমরা এখানে একটা জিনিস কি বুঝলাম, যে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বুঝালে অন হয়। আচ্ছা, অন নিয়ে আমাদের তিনটা কথা আমরা মনে রাখবো। প্রেপোজিশন অন মানে উপরে, আবার ওভার মানেও উপরে, আবার অ্যাবভ, অ্যাবভ মানেও উপরে। তিনটা মানেই উপরে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যখন একটা জিনিস সংলগ্ন অবস্থায় উপরে থাকে তখন আমরা অন ব্যবহার করি। যেমন বইটা টেবিলের উপরে আছে, তার মানে বইটা টেবিলের উপরে লেগে আছে। এরকম সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হবে। আর ওভার হচ্ছে সংলগ্ন সারা উপরে, মানে লেগে থাকবে না, সংলগ্ন সারা উপরে, এবং সেটা গতিশীল হবে, মানে তার গতি থাকবে, সে স্থির থাকবে না, গতিশীল হবে। আর অ্যাবভ দ্বারাও বোঝায় সংলগ্ন সারা উপরে, সংলগ্ন সারা উপরে, তবে সেটা গতিহীন। মনে রাখবেন, প্রেপোজিশনের ব্যবহার কখনো একটা নিয়মের উপর ভিত্তি করে শেখা যায় না। একটা প্রেপোজিশন নানা ক্ষেত্রে নানাভাবে ব্যবহার হতে পারে। যেমন ম্যাঙ্গো মানে আম, আপনি এইটুকু পড়লেই আপনার ম্যাঙ্গো শেখা হয়ে গেল, কিন্তু একটা নিয়ম শিখলেই প্রেপোজিশন শেখা হয় না। প্রেপোজিশনের অনেক প্যাচ আছে, অনেক জটিল বিষয় আছে। আমরা নিশ্চয়ই সেগুলো আমাদের ইংলিশ গ্রামার ক্লাসে বা ইংলিশ গ্রামার কোর্সে শিখতে পারবো। এখন যতটুকু বলবো, অন উপরে, ওভার উপরে, অ্যাবভ উপরে। পার্থক্যটা কি? যখন এরকম সংলগ্ন অবস্থায় উপরে হবে তখন অন। সংলগ্ন সারা উপরে আছে এবং তার গতি আছে, সেই ক্ষেত্রে ওভার। সংলগ্ন সারা উপরে বাট গতি নেই, সেই ক্ষেত্রে হবে অ্যাবভ। যেমন দেখেন, আমাদের এই যে মুখ, মুখের উপরে কি নাক আছে না? আছে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি মুখের উপরে যে নাক আছে, এই নাকটা কি মুখের সাথে লেগে আছে, মানে সংলগ্ন অবস্থায় নাকি সংলগ্ন সারা? অনেকেই বলবে সংলগ্ন অবস্থায়। উত্তর হচ্ছে নাক সংলগ্ন সারা উপরে। কেন? সংলগ্ন মানে কি? সংলগ্ন মানে হচ্ছে একটার উপরে আরেকটা এরকম জাতা দিয়ে থাকবে, সেটার নাম হয় সংলগ্ন। যদি নাকটা এইখানে না থেকে এই ঠোঁট বরাবর এই জায়গায় থাকতো তাহলে বলতেন সংলগ্ন অবস্থায় উপরে। এটার নাম কি? মুখ? না, এটা তো মুখমণ্ডল। মুখ হচ্ছে এতটুকু। সো মুখের উপরে নাক কোনোভাবেই থাকে না।
নাক থাকে মুখ থেকে একটা লেভেল উপরে, তার মানে মুখের উপরে নাক আছে, মুখ থেকে সংলগ্ন সারা উপরে, তাহলে এখানে ওভার বা অ্যাবভ হবে। এখন দেখেন নাকের কিন্তু কোনো গতি নেই, নাক আজ এখানে কাল এখানে পরশু পকেটে রাখা যাবে, যাবে না। তার মানে এখন যদি আপনাকে বলা হয় প্রেপোজিশন কি হবে, মুখের উপরে নাক আছে, তাহলে আপনার বলতে হবে দ্য নোজ ইজ অ্যাবভ দ্য মাউথ। অনও না ওভারও না, কি হবে? অ্যাবভ দ্য মাউথ। তাহলে এরকম সংলগ্ন সারা উপরে এবং গতি থাকবে না, সেই ক্ষেত্রে অ্যাবভ। এখন যদি বলি মাথার উপরে আকাশ আছে, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, কারণ আকাশটা মাথায় লাগেনি, সংলগ্ন সারা উপরে, এবং আকাশের কোনো গতি নেই, মেঘের গতি আছে কিন্তু আকাশের তো নেই, আকাশ তো দোলে না, সুতরাং দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। কথা ক্লিয়ার? অনেকের ধারণা যে অনেক উঁচু হলে অ্যাবভ হয়, না, ব্যাপারটা সেরকম না। দূরত্ব যেমনই হোক না কেন, শর্ত হলো সংলগ্ন সারা উপরে হবে এবং গতি থাকবে না, এই ক্ষেত্রে আমরা অ্যাবভ বসাই। ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে একটা দেয়াল ঘড়ি আছে, মাথায় লাগেনি, ঘড়িটা আমার মাথার উপরে, তাহলে আমি কি বলবো? দ্য ক্লক ইজ অ্যাবভ মাই হেড। কেন? কারণ ঘড়ি আমার মাথায় লাগেনি। দ্বিতীয়ত ঘড়ির কোনো গতি নেই, ঘড়ির কাঁটা চলে বাট ঘড়ির কোনো গতি থাকে না, সুতরাং আমাকে বলতে হবে দ্য ক্লক ইজ অ্যাবভ মাই হেড। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। আর ওভারের ব্যাপারটা কি? সংলগ্ন সারা উপরে বাট গতি থাকবে। আমি যদি বলি যে আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, সংলগ্ন সারা উপরে কিন্তু, এবং পাখির গতি আছে, তখন আমি বলবো আ ফ্লক অফ বার্ডস ফ্লিউ ওভার মাই হেড। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? সংলগ্ন অবস্থায় উপরে হলে অন, সংলগ্ন সারা উপরে হলে ওভার অথবা অ্যাবভ। যদি তার গতি থাকে তাহলে ওভার, আর যদি গতি না থাকে সেক্ষেত্রে কি হবে? অ্যাবভ হবে। কিন্তু সাবধান, 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 সংলগ্ন অবস্থায় উপরে হলে অনই হবে, তবে যদি কোনো কিছুর উপরে কাভার বুঝায় সেই ক্ষেত্রে কিন্তু ওভার হবে। কাভার মানে ওভার, অর্থাৎ বিষয়টা বুঝায় বলি, সে আমার মাথার উপরে একটা টুপি আছে এরকম, এটা কি সংলগ্ন অবস্থায় উপরে আছে, ঠিক কি না? ঠিক। এখন সেই হিসেবে আমার বলা উচিত কি? দ্য ক্যাপ ইজ অন মাই হেড, তাই না? ওকে, কিন্তু জিনিস খেয়াল করেন, এই টুপিটা কিন্তু আমার মাথাকে কাভার করে রেখেছে। যখন দেখবেন কোনো কিছুর উপরে কাভার বা ঢাকনা হিসেবে ব্যবহার হয়েছে, ঢেকে রেখেছে, তখন ওভারকে আমরা অগ্রাধিকার দিব। তার মানে এখন আমার বলা উচিত দ্য ক্যাপ ইজ ওভার মাই হেড। এখন ধরেন আমার মাথার উপরে কেউ একজন একটা ছাতা ধরলো বা ধরে, তো আমি বললাম সামবডি হোল্ডস অ্যান আমব্রেলা ড্যাশ মাই হেড, কি হবে? ওভার মাই হেড। কেন? কারণ ছাতা আমার মাথাটাকে কাভার করে রেখেছে। তাহলে যখন কাভারের প্রসঙ্গ আসবে তখন এরকম সংলগ্ন হয়ে কাভার হোক আর সংলগ্ন সারাই কাভার হোক, গতি থাক আর গতি না থাক, কাভার মানে একটাই অপশন, সেটা হলো ওভার। আমার মনে হয় এইবার আপনাদের সুস্পষ্ট ধারণা হয়ে গেল। তাহলে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হবে, সংলগ্ন সারা উপরে হলে ওভার বা অ্যাবভ হবে, আর যদি তার গতি থাকে তার জন্য ওভার, গতি না থাকলে তার জন্য কি হবে? অ্যাবভ। তবে ব্যতিক্রমী বিষয়টা হলো কাভার মানেই ওভার। এরকমই আরেকটা ব্যতিক্রমী বিষয় আছে, সেটা হলো আমি যদি বলি দেয়ার ইজ আ ব্রিজ, একটা সেতু আছে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। ড্যাশ দ্য রিভার, নদীর উপরে একটা সেতু আছে। তাহলে যখন নদীর উপরে সেতু, সেতুর কিন্তু গতি নেই, আছে? নেই। সেই অনুযায়ী কি হওয়ার কথা? অ্যাবভ হওয়ার কথা। কিন্তু সেতুর গতি না থাকলেও নদীর পানির গতি আছে। এই বিবেচনায় যখন নদীর উপরে সেতু থাকে সেইটার ক্ষেত্রে অ্যাবভ ব্যবহার না করে ব্যবহার করা হয় ওভার, ওভার অথবা আক্রস। তাহলে আমরা সুস্পষ্ট করে 4টা জিনিস বুঝলাম। নাম্বার 1, সাধারণ নিয়ম,
সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বুঝালে অন, সংলগ্ন সারা উপরে বুঝালে ওভার বা অ্যাবভ। যদি সেই জিনিসটার গতি থাকে তার জন্য ওভার, গতি না থাকলে অ্যাবভ। নাম্বার টু হচ্ছে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, এটা সত্য। তার চেয়েও বড় সত্য হলো যখন কোনো কিছু কাভার করে থাকবে বা ঢেকে থাকবে তখন আমরা অনের চেয়ে প্রেফার করব কাকে? ওভারকে প্রেফার করব। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যতিক্রমী সেটা জানলাম যে নদীর উপরে সেতুর অবস্থান বুঝালে সেই ক্ষেত্রে অন এভাভ না হয়ে ওভার অথবা কি ব্যবহার হয়? আক্রোশ। কেন? কারণ নদীটাকে ক্রস করে যায়, সে অনুযায়ী আক্রোশ। এই ছিল অন, ওভার, অ্যাবভ এর মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা। আমার মনে হয় আপনারা এখন ঠিকঠাক বুঝে গেছেন, কি বলেন, ঠিক কি না? আচ্ছা, এবার আমরা এই বাক্যগুলোতে অনুবাদ করে ফেললাম। এবার আমরা পরের সেন্টেন্সগুলোতে দেখি কি আছে। এবার বলেছে লোকটি, এইখানে আছে লোকটি পাখি ভালোবাসে। এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে চাই, লোকটি পাখি ভালোবাসে, যদি আপনি একে ইংরেজিতে অনুবাদ করতে চান খুব সহজেই অনুবাদ করতে পারেন, কারণ আপনি জানেন এই বাক্যের ভার্ব হলো ভালোবাসে। কে ভালোবাসে? সাবজেক্ট হচ্ছে লোকটি। কি ভালোবাসে? পাখি। এটা হলো অবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ভালোবাসে এ, ক্রিয়া শেষে এ আছে, আর ঘটনা সত্য, সুতরাং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমি আগে সাবজেক্ট নিব, লোকটি, দা ম্যান। এবার ভালোবাসার জন্য কি? লাভ। সো আমি লাভের সাথে এস যুক্ত করব। কেন? কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস যুক্ত হয়। সো লাভস। এবার কাকে? পাখিকে। সাদা মনে আপনি হয়তো লিখবেন বার্ড, কিন্তু এটা হবে বার্ডস। অনেকের মাথায় এটা যায় না যে পাখির ইংলিশ তো বার্ড, তাহলে ভাই কেন আমি বার্ডস লিখব, তাই না? যদি এখানে বলতো পাখিগুলো ভালোবাসে তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে কেউই লিখবে বার্ডস, কিন্তু এখানে পাখিগুলো বলে নাই, শুধু বলেছে কি পাখি ভালোবাসে, তাই আমরা লিখেছি বার্ডস। যদিও অনেকে মনে করে বার্ড লেখার কথা ছিল, তাহলে আমরা বার্ডস কেন লিখলাম? মনে রাখবেন এটা একটা কমন নাউন। কমন নাউন কি? সেটা আরেক ঝামেলা। কমন নাউনটা হচ্ছে সাধারণ একটা নাম, একটা শ্রেণীর সাধারণ নাম। আরো সহজ করে যদি বলি, যখন কোনো নাম শুনলে আপনার মনে হবে এই নামের মতো পৃথিবীতে যারা আছে সবারই একই নাম, এটাই কমন নাউন। যেমন আমার হাতে একটা কি আছে? কলম, পেন না? দুনিয়ার সব কলমকে তো পেনই বলা হয়, সুতরাং এটা কমন নাউন। কমন নাউন যে হবে সে অবশ্যই কাউন্টেবল নাউন হইতে হবে, মানে তাকে গণনা করা সম্ভব এমন নাউনগুলো হইতে হবে। এখন ধরেন পৃথিবীর সব পানিকেই তো পানি বলে, তাই বলে কি পানি বা ওয়াটার কমন নাউন হবে? না, কারণ ওয়াটার তো গণনা করা যায় না। তাহলে কমন নাউন হওয়ার দুইটা শর্ত। প্রথমত সেটা কাউন্টেবল নাউন হবে, মানে তাকে গণনা করার সম্ভব বা গণনা করার রীতি থাকবে। আর দ্বিতীয়ত সেটা এমন একটা নাম হবে যে নামটা শুনলে মনে হবে ওর মতো দেখতে দুনিয়াতে যারা আছে সবারই একই নাম, এটাই কমন নাউন। যেমন আমি যদি চোখের কথা বলি, আই, প্রথমত আমাদের চোখ দুইটা, আমরা গুনতে পারি, সুতরাং এটা কাউন্টেবল নাউন। দ্বিতীয়ত পৃথিবীর সবার চোখকে চোখই বলা হয়, সুতরাং এটা কমন নাউন। এবার আসেন হেয়ার। পৃথিবীর সবার চুলকে হেয়ারই বলা হয়, কিন্তু হেয়ার তো কাউন্ট করা যায় না, সুতরাং এটা কমন নাউন হবে না, এটা আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন হবে। এবার যদি আমি বলি টুথ বা টিথ, দাঁত, দাঁত কাউন্টেবল নাউন, সবার দাঁতকে দাঁতই বলা হয়, সুতরাং এটা হলো কমন নাউন। তাহলে কমন নাউন হওয়ার শর্ত হলো দুইটা, কাউন্টেবল হইতে হবে এবং ওই নামটা একটা শ্রেণীর সাধারণ নাম হবে, যা শুনলে মনে হবে ওর মতো দেখতে সবারই একই নাম। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলছিলাম, আপনি যখন সেন্টেন্সের মধ্যে এরকম কোনো কমন নাউন ব্যবহার করবেন, সেই কমন নাউনকে নিয়ে আপনার দুইটা দায়িত্ব আছে। এক, কমন নাউনের সামনে উপযুক্ত ডিটারমিনার বসাবেন। কেমন? ধরেন এখানে বলা আছে একটি পাখি, তখন তো আমি লিখেই দিব যে আ বার্ড, একটি পাখি। বাট যখন এরকম উপযুক্ত সংখ্যা বা ডিটারমিনার দেয়া থাকবে না, তখন আপনি নাউনটাকে প্লুরাল নাম্বার করবেন। কি করবেন? প্লুরাল নাম্বার করবেন। তাহলে কমন নাউন নিয়ে সমস্যা নেই, কমন নাউন নিয়ে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে
আমরা তার সামনে উপযুক্ত সংখ্যা বা ডিটারমিনার বসাবো। যদি সেটা না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই নাউনটাকে প্লুরাল নাম্বার করব। সব সময়ের জন্য মোটামুটি প্রযোজ্য, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে দ্য ম্যান লাভস বার্ডস, তাহলে লোকটি পাখি ভালোবাসে। এবার এই বাক্যটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করলাম। ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটি গাছটিতে বসবাসরত পাখিদের ভালোবাসে। একই বাক্য, শুধু একটু সাবজেক্ট অবজেক্ট বড় হয়েছে। যেমনই হোক না কেন, আপনার প্রথম কাজ বাক্যের ভার্ব খুঁজে বের করা। সো এখানে ভার্ব হলো ভালোবাসে, এটা ভার্ব। আমি যদি এখন ভার্বকে প্রশ্ন করি যে কে ভালোবাসে, কি বলবেন? উত্তর হলো লোকটি ভালোবাসে। তার মানে এটাই আসল সাবজেক্ট। কিন্তু আমি যদি জানতে চাই কোন লোকটি ভালোবাসে, আপনি কি বলবেন? আপনি নিশ্চয় বলবেন ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটি। তার মানে কি? আসল সাবজেক্ট ছিল লোকটি। এই আসল সাবজেক্ট বা আসল নাউনকে ব্যাখ্যা করার জন্য, তার পরিচয় দেওয়ার জন্য যা যা তথ্য যোগ করা হবে বাক্যে, সেই সব কিছু মিলেই গঠিত হবে বাক্যের সাবজেক্ট। তার মানে পুরোটাই হচ্ছে বাক্যের সাবজেক্ট। যারা বুঝেন নাই আরেকবার বুঝেন। আমি যদি প্রশ্ন করি কে ভালোবাসে, উত্তর হচ্ছে লোকটি। এখন যদি জানতে চাই কোন লোকটি, তখন কিন্তু আপনাকে বলতে হবে ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটি। তার মানে এই পুরো অংশটা মিলেই বাক্যের সাবজেক্ট। কারণ এখানে গাছ, দাঁড়িয়ে থাকা, এগুলো কেন ব্যবহার করা হয়েছে? এগুলো ব্যবহার করা হয়েছে লোকটি কে সেটা বোঝানোর জন্য। সুতরাং সাবজেক্টকে এক্সপ্লেইন করার জন্য যা যা ব্যবহার করা হবে পুরোটা মিলেই বাক্যের সাবজেক্ট হবে। যাই হোক, আমরা সাবজেক্ট বুঝে গেলাম, ভার্ব বুঝে গেলাম, আবার অবজেক্ট। নর্মালি একটা ভার্বকে কি বা কাকে তারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সচরাচর সেটাই বাক্যের অবজেক্ট হয়। আমি যদি প্রশ্ন করি লোকটি কি ভালোবাসে বা কাকে ভালোবাসে, উত্তর আসে ওই পাখিদেরকে ভালোবাসে। তার মানে এইটাই হচ্ছে আমার আসল অবজেক্ট। এখন যদি আমি জানতে চাই কোন পাখিদের ভালোবাসে, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে গাছটিতে বসবাসরত পাখিদেরকে ভালোবাসে। তাহলে আমার আসল অবজেক্ট কিন্তু পাখিদেরকে। আসল অবজেক্ট এইটা হলেও যেহেতু তাকে এক্সপ্লেইন করার জন্য আরো কিছু তথ্য যোগ করা হয়েছে, সুতরাং এই পুরোটা মিলেই হবে বাক্যের অবজেক্ট। তার মানে এই বাক্যের আমরা তিনটা পার্ট পেলাম: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। উপরের বাক্য থেকে নিচের বাক্যের পার্থক্য এইটুকুই, এখানে সাবজেক্টটা ছোট, এখানে সাবজেক্টটা বড়, এখানে অবজেক্টটা ছোট আর এখানে অবজেক্টটা বড়। এছাড়া আর কিছু কোনো পার্থক্য নেই। প্রশ্ন হলো আমি এত বড় সাবজেক্টকে অনুবাদ করব কিভাবে? সূত্র একটাই, যখনই কয়েকটি শব্দ মিলে একটি সাবজেক্ট গঠিত হবে কিংবা কয়েকটি শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট গঠিত হবে, সেটি এক ধরনের ফ্রেজ। আর এই ধরনের ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। আরো সহজ করে বলতে গেলে যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের শব্দটা কি? লোকটি। আমি আগে লোকটির ইংলিশ লিখব, দ্য ম্যান, লোকটি। এবার লোকটির আগের শব্দটা কি? থাকা। থাকার কোনো আলাদা ইংরেজি হয় না, থাকা মানে এখানে দাঁড়িয়ে থাকা। এখন দাঁড়ানোর ইংলিশ কি? স্ট্যান্ড। ধরেন আমি সাদা মনে স্ট্যান্ডই লিখছি। আচ্ছা, এবার নিচের ইংলিশ কি? আন্ডার। সো আমি এখানে লিখে দিলাম আন্ডার। আচ্ছা, কিসের নিচে? ওই গাছের নিচে, তাহলে দ্য ট্রি। আচ্ছা, আমি যাই লিখি না কেন এটাই কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? নো, এটা কোনো সেন্টেন্স না, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। কিন্তু এটার দিকে তাকাইলে মনে হচ্ছে যেন এটা একটা সেন্টেন্স, কারণ এখানে এই যে নাউন আছে, ভার্ব আছে। এজন্য মনে রাখবেন সাবজেক্ট এর স্থানে বা একটা ফ্রেজের স্থানে বা এরকম একটা অবজেক্টের স্থানে যদি কোনো ভার্ব বসে যায়, সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে হয়। একটু লিখে রাখেন, ভালো হবে। লিখে রাখেন যে বাক্যের
কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা ফ্রেজে ভার্ব ব্যবহৃত হলে, যদি ভার্ব ব্যবহার হয়, সেই ভার্ব ব্যবহৃত হলে তাকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হয়। তাকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হয়। তাহলে প্রথম কথা কি, একটা বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্টের স্থানে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। কিভাবে করব? নানা রকম উপায়ে নন ফাইনাইট ভার্ব করা যায়। তার মধ্যে প্রধান 3টা উপায় যদি বলি, একটা ভার্বের সাথে টু যোগ করলে নন ফাইনাইট হয়। একটা ভার্বের শেষে আইএনজি যোগ করলেও নন ফাইনাইট হয়। একটা ভার্বের পাস্ট পার্টিসিপল করলেও নন ফাইনাইট হয়। তাহলে আমরা মনে রাখবো, একটা বাক্যে লিখে রাখবেন, এগুলো সব লিখে নেবেন, এই নিয়মগুলো অন্তত লিখে নেবেন। একটা বাক্যের সাবজেক্ট এর স্থানে, অবজেক্ট এর স্থানে কিংবা কোনো ফ্রেজের স্থানে যদি আমরা কোনো ভার্বের দেখা পাই, যারা ভার্বও চিনেন না তাদের জন্য দোয়া রইল। ভার্ব মানে ক্রিয়া, কাজ, যা দ্বারা কোনো একটা কিছু করা বুঝায়। তো এরকম সাবজেক্ট বা অবজেক্টের স্থানে যদি কোনো ভার্বের দেখা পেয়ে যাই, সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসাতে হবে। ওই ভার্বের সামনে টু যোগ করতে হবে, কিংবা ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তবে এটা মামা বাড়ির আবদার না, মানে নিজের ইচ্ছা মতো বসানো যাবে না। এর একটা নিয়ম আছে। কখন টু যোগ করবেন, কখন আইএনজি যোগ করবেন, কখন V3 করবেন, তার একটা নিয়ম আছে। এগুলো বেসিক ইংলিশ গ্রামার এই বিষয়, তবু আমি কিছু আইডিয়া দিচ্ছি। নিয়মটা হলো, যেমন আমি এইখানে এই সাবজেক্টের স্থানে যে ভার্বটা নিয়েছি, ভার্ব কোনটা? স্ট্যান্ড। আমি এখানে এই ভার্বের শেষে কিন্তু আইএনজি যোগ করব। কেন? কারণ আমার জানা আছে সাবজেক্টের স্থানে এরকম কোনো ফাইনাইট ভার্ব রাখা যাবে না, তাই তাকে নন ফাইনাইট বানাতে গিয়ে আমি আইএনজি যোগ করলাম। এখন আপনার সাদা মনে প্রশ্ন হতে পারে যে আপনি সামনে তো টুও যোগ করতে পারতেন, কিংবা স্ট্যান্ডের পাস্ট পার্টিসিপল স্টুড তো লিখতে পারতেন, তা না লিখে আইএনজি কেন করলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমি কখন আইএনজি করব? যখন আমি দেখব এই ভার্বের সামনে যে নাউনটা আছে, ওই নাউন যদি নিজেই কাজটা করে, চলমান হয়, মানে নাউন নিজেই কাজটা করতেছে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। নাউন নিজেই কাজটা করতেছে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি মনে হয় নাউন নিজে কাজটা করতে পারে না, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। লিখে রাখেন, যদি নাউন নিজেই কাজটা করে, তখন ভার্বের সাথে আইএনজি হয়। ভাই চলমান টলমান এইসব দিয়ে বোঝা যায়, এইসব জটিল হয়ে যায়। সোজা কথায়, এই নাউন যদি নিজেই কাজটা করে, তাহলে ভার্বের সাথে আইএনজি। আর যখন মনে হবে নাউন নিজে কাজটা করতে পারে না, তখন ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। টু কখন? টু এর কাহিনী পরে আসতেছি। তাহলে আমরা মনে রাখবো, আবারও বলি আমি, যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট দৈর্ঘ্যে বড় হয়, কিংবা অবজেক্ট দৈর্ঘ্যে বড় হয়, অর্থাৎ একটা ফ্রেজ হয়, সেই ফ্রেজের মধ্যে আমি কোনো পরিপূর্ণ ক্রিয়া বা কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করব না, করা উচিত না। সেই ভার্বটাকে হাতে ধরে, যত্ন করে, ভালোবেসে, সচেতনভাবে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করতে হবে। দ্যাট মিনস, উদ্দেশ্য বুঝালে ভার্বের সামনে টু দিব, যদি মনে হয় নাউন নিজেই কাজটা করে, ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর যদি মনে হয় নাউন নিজে কাজটা করে না, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল করব। আমার বিশ্বাস এতক্ষণ কথা মনোযোগ দিয়ে শুনলে আপনার মনে কোনো প্রশ্ন উদয় হওয়ার প্রশ্নই আসে না। কি প্রশ্ন করবেন? আপনি জেনে প্রশ্ন করবেন, তার তো ব্যাখ্যা আমি করেই দিচ্ছি।
আচ্ছা, তাহলে আমার ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটি, এর ইংলিশ লিখলাম দ্য ম্যান। নিচের জন্য, দাঁড়িয়ে থাকার জন্য স্ট্যান্ডিং, কোনো কিছু নিচে বুঝালে আন্ডারও হয় বিলো হয়, পার্থক্য আমরা শিখবো। আপাতত লিখলাম আন্ডার। এবার ওই গাছ দ্য ট্রি, দ্যাট ট্রি লিখতে চাচ্ছেন তাই তো, লিখতে পারেন, দ্য ট্রি দিলে আরো ভালো। তাহলে আমার সাবজেক্ট লেখা শেষ। এবার আমি সেন্টেন্সের ভার্ব নিব। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ভালোবাসে। তো ভালোবাসার জন্য আমি কি লিখবো? লাভ। কেন? কারণ আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট কোনটা? পুরোটাই সাবজেক্ট হলেও আসল সাবজেক্ট কিন্তু ম্যান, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং সেটা অনুযায়ী আমাকে ভার্বের সাথে এস যুক্ত করতে হয়েছে। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার অবজেক্ট। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে, মূল অবজেক্টটা হচ্ছে পাখিদের, বাট যদি পুরোপুরি বলি অবজেক্ট হলো গাছটিতে বসবাসরত পাখিদের ভালোবাসে। তাহলে অবজেক্ট তো দৈর্ঘ্যে বড়, আর যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্টটা কি? পাখিদের। তো পাখিদের ইংলিশ কি হবে? বার্ড না, বার্ডস হবে। সো আমি এখানে লিখে দিলাম বার্ডস, পাখিদের। আচ্ছা, পাখিদের আগের শব্দটা কি? বসবাসরত। নর্মালি বসবাস করার ইংলিশ কি? লিভ। কিন্তু আমি তো শুধু লিভ রাখতে পারবো না, কারণ আমরা একটু আগেই মুখস্থ করলাম, শিখলাম যে সাবজেক্টের স্থানে কিংবা অবজেক্টের স্থানে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বকে নন ফাইনাইট ভার্ব করতে হয়। এখন প্রশ্ন হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল করব নাকি ভার্বের সাথে আইএনজি দিব? কোনটা করব ভাবেন তো একটু। আমি এখানে লিভড লিখবো নাকি লিভিং? আপনাকে জিজ্ঞেস করছি, লিভড নাকি লিভিং? লিভিং নাকি লিভড? 10 সেকেন্ড একটু ভাবেন তো, লিভড নাকি লিভিং? আচ্ছা, লিভিং। কারণ এই পাখি নিজেই কাজটা করবে, সুতরাং আমি দিব লিভিং। আমার বিশ্বাস কখন ভার্বের সাথে আইএনজি করবেন আর কখন ভার্বের পাস্ট পার্টিসিপল দিবেন এটা বোধহয় বুঝে গেছেন। এবং আমার এও বিশ্বাস আছে টু এর ব্যাপারটা অত ভালো বুঝেন নাই, ওইটা আমি জানি। তার জন্য আরো আলোচনার বাকি আছে। মনোযোগ দেন, শুধু আপনারা ধৈর্য নিয়ে আমি যা বলি তাই শুনবেন। আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না, আমি জানি আপনাকে কি শেখাতে হবে, এটুকু আমি বুঝি ভাই। যখন যা বুঝাই ওইটুকু আপনি সাদরে গ্রহণ করেন, আর কোনো কিছু নিয়ে আপনার ভাবতে হবে না। তাহলে নাও নিজেই কাজটা করে, আইএনজি লিভিং। এবার কোথায় বাস করে? গাছটিতে। এখানে আমি লিখে দিলাম অন দ্য ট্রি। আপনি ভাবছিলেন যে আমি লিখবো ইন দ্য ট্রি, কিন্তু আমি লিখলাম কি অন দ্য ট্রি। কেন অন দিলাম? কারণ বলবো। আচ্ছা, তাহলে আমার অবজেক্ট কিন্তু হয়ে গেল। তবে এখানে কিছু কারেকশন আছে। কিরকম? যেমন আমি এখানে বার্ডসের সামনে দা দিব। প্রশ্ন হলো কেন? আমি তো পাখিদের ইংলিশ বার্ডস লিখছি, তাহলে আমি দা দিব কেন? আচ্ছা, এই পাখিগুলো কি আমাদের কাছে এখন নির্দিষ্ট না? কোন পাখি বলেন তো? ওই গাছের মধ্যে যে পাখিগুলো থাকে সেই পাখি। তাহলে গাছটার কারণে পাখিগুলো সুপরিচিত হয়ে গেছে। সুতরাং এরকম একটা স্থানের কারণে, একটা নাউনের কারণে যখন আরেকটা নাউন সুপরিচিত হয়ে যাবে, হাইলাইটেড হবে, নির্দিষ্ট হবে, তখন তার পূর্বে আপনাকে দা বসাতে। সো আমি দিয়েছি দ্য বার্ডস, দ্য বার্ডস লিভিং অন দ্য ট্রি। আচ্ছা, তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি লাভস দ্য বার্ডস লিভিং অন দ্য ট্রি। গাছের নিচে দাঁড়িয়ে থাকা লোকটি গাছটিতে বসবাসরত পাখিদের ভালোবাসে। হয়ে গেল কিন্তু। এখন এখানে আপনাদের দুইটা বিষয় জানার আছে। একটা হলো এখানে আন্ডার কেন দিলাম, আর এখানে ইন দ্য ট্রি না দিয়ে অন দ্য ট্রি কেন দিলাম। এই তো, চলুন আমরা জেনে নেই। আমরা অনের একটা সাধারণ ব্যবহার জানি, সরি, যে সংলগ্ন অবস্থায় উপরে হলে কি হয়? অন হয়। এটা তো আমরা সবাই জানি, পৃথিবী জুড়ে সবাই জানে। এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালেও অন হয়। সংলগ্ন অবস্থায় উপরে হলে তো অন হবেই, কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালেও অন হয়। কিরকম? আমি যদি বলি গাছটিতে 5টি আম আছে, বেশি না, ছোট একটা গাছ, 5টা আম আছে, এটা আপনাকে ইংলিশে অনুবাদ করতে হবে। গাছটিতে 5টি আম আছে। আপনি কি করবেন? অনেকেই সাদা মনে এটা লিখবে, দেয়ার আর 5 ম্যাঙ্গোস
অন দ্য ট্রি। দেয়ার আর 5 ম্যাঙ্গোজ ইন দ্য ট্রি। অনেকে সাদামণি লিখবে। এই যে আপনার সাদামণি কাদা নেই, এইটা দেখার সময় নাই, কারণ আপনি ভুল করছেন, মারাত্মক ভুলই বলা যায়। আপনি ইন কেন দিবেন? গাছ কি একটা বস্তা কিংবা একটা আবদ্ধ কক্ষ? হ্যাঁ, যদি হয়তো গাছ একটা বাস্কেট কিংবা একটা আবদ্ধ কক্ষ, তার ভেতরে আম, তাহলে ইন দিতেন। এমন তো না। আম গাছে কিভাবে থাকে? আম গাছে ঝুলে থাকে। সো কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালেও অন হবে। সুতরাং আমার সেন্টেন্সটা হবে দেয়ার আর 5 ম্যাঙ্গোজ অন দ্য ট্রি। গাছটিতে 5টি আম আছে। তাহলে আমরা একটা বিষয় জানলাম, কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালে অন হয়। আরেকটা বিষয় জানলাম, সংলগ্ন অবস্থায় উপরে হলেও অন হয়। তাহলে কোন সূত্রের ভিত্তিতে এখানে অন হয়েছে? আচ্ছা, পাখি যখন গাছে থাকে ওরা কিভাবে থাকে? গাছের ডালের উপর থাকে, গাছের পাতার উপরে বসে থাকতে পারে, গাছের ডালের উপরে বসে থাকে, ঠিক কিনা? গাছের ভেতরে কি বসে থাকে? নো। গাছের পাতা ঝোপঝাড় দেখা আপনার ভেতর মনে হতে পারে। আমি যদি বলি ঝোপের ভেতরে, একটা ঝোপ, তখন আপনি ইন দিবেন, ইন দ্য বুশ। কথা বুঝেন নাই? আমি যদি বলি পাখিগুলো কোথায় বাস করে, একটা ঝোপের ভেতরে, তখন আপনি বলবেন দ্য বার্ডস লিভ ইন আ বুশ, একটা ঝোপের ভেতরে, তখন ইন হবে, কারণ পুরোটা মিলে ঝোপ ঝাড়। বাট যখন আমি বলবো গাছে বাস করে, গাছটাকে দেখতে যতই ঝোপ ঝাড়ের মতোই মনে হোক, তখন আপনাকে বুঝতে হবে এখানে ইন হবে না, এখানে হবে কি? অন। অন। কথা ক্লিয়ার? তো আমরা সেন্টেন্সটা হলো কি, দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি লাভস দ্য বার্ডস লিভিং অন দ্য ট্রি। ওই গাছে বসবাসরত পাখিদেরকে লোকটি ভালোবাসে। আচ্ছা, আমি জানি না আমার আলোচনা আপনাদের কাছে কঠিন লাগে নাকি সহজ লাগে, নাকি অতি সহজ লাগে, নাকি অতি কঠিন, আমি জানি না, এটা আপনারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমি চেষ্টা করি যে কোনো বিষয়কে এমনভাবে ব্যাখ্যা করার যেন আপনাকে নিজ থেকে প্রশ্ন করতে না হয়। দ্যাট মিনস আই ট্রাই টু ফিল ইউ, বিলিভ মি, আমি আপনাদের প্রত্যেককে ফিল করার চেষ্টা করি। একটা লার্নার, একজন স্টুডেন্ট আসলে কি চায়, কোথায় প্রশ্ন করতে পারে, এটা আমি আপনাদের হৃদয়ে পড়তে না পারলেও আমি পড়ার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। যার কারণে বলি মনোযোগ দেন, আপনার যেগুলো মনের প্রশ্ন সেগুলো হয়তো আমার আলোচনাতেই চলে আসবে। এবং এটা প্রতিটা ক্লাস করলেই আপনার মনে হবে যে অতি কঠিন না, বরং অতি ভালো লাগতেছে ইনশাল্লাহ। এবার আসি আমরা পরের সেন্টেন্সে। তার আগে আমি একটু আন্ডার এবং বিলোর ব্যবহারটা ঠিকঠাক করে দেই। বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। আমরা জানি দুইটা মানে নিচে, তবে এর মধ্যে একটা মৌলিক পার্থক্য করতে পারেন। সাধারণত সংলগ্ন সারা নিচে হলে আমরা আন্ডার ব্যবহার করি, আর সংলগ্ন অবস্থায় নিচে হলে আমরা বিলো ব্যবহার করি। আমি আবারও বলি, একটা নিয়মের মধ্য দিয়ে একটা প্রেপোজিশনের ব্যবহার শেষ হয়ে যায় না। একটা প্রেপোজিশন নানা স্টাইলের সেন্টেন্সে ব্যবহার হতে পারে, যা আমরা ডিটেইলস আলোচনা করি আমাদের ইংলিশ গ্রামার কোর্সে। রাইটিং কোর্সে আমরা ফোকাস করব রাইটিংকে। সেটা আলোচনা করতে গিয়ে যতটুকু গ্রামারের প্রয়োজন ততটুকু তো বোঝাবই। এখন যদি আমি পুরো বিলো আর আন্ডারের ব্যবহার নিয়ে আলোচনা শুরু করতে যাই, 1 ঘন্টা এটা নিয়েই কথা বলতে হবে। তো অনেকে কি ভাববে যে আমি ক্লাস করতেছি রাইটিং এর, কিন্তু আমাকে শেখাচ্ছে গ্রামার, আমার বদনাম হবে। বদনাম করতে চাই না। সো মনে রাখবেন, সাধারণভাবে কোনো কিছু নিচে বুঝালে আন্ডার অথবা বিলো হয়। যদি সংলগ্ন সারা নিচে হয় তাহলে হবে আন্ডার, আর যদি সংলগ্ন অবস্থায় নিচে হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? বিলো। আচ্ছা, সো এখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে আমরা সেটাতে একটু পরে যাব। তার আগে আন্ডার আর বিলোর আমরা কিছু এক্সাম্পল বুঝে আসি। ধরেন আমি যদি বলি যে তার বালিশের নিচে একটি চিঠি আছে। তার বালিশের নিচে একটি চিঠি আছে।
কি আছে? চিঠি আছে। কোথায় আছে? বালিশের নিচে। তাহলে আমারে বলতে হবে there is a letter below her বা his pillow। প্রশ্ন হলো বিলো কেন দিব? আন্ডার দিলে কি খুব ভুল? বিলোটা আপনি কোথায় কাজে লাগাবেন? এখানে লাগান। যদি একটা বালিশ হয়, একটা বালিশের নিচে চিঠি, তো লেগে থাকবে না? এরকম সংলগ্ন অবস্থায় নিচে হলে বিলো দিবেন। এখন যদি বলি গাছের নিচে, তাহলে আপনি কি দিবেন? আন্ডার দিবেন। তাহলে সংলগ্ন অবস্থায় নিচে হলে আন্ডার, সরি বিলো, সংলগ্ন ছাড়া নিচে হলে আন্ডার। এছাড়াও কিছু ক্ষেত্র আছে, যেমন পানির নিচে বুঝালে, মাটির নিচে বুঝালে, সেক্ষেত্রে কিন্তু বিলো হয় না, সেক্ষেত্রে আন্ডারই হয়। জানতে হবে এটা। নর্মালি সংলগ্ন ছাড়া নিচে হলে আন্ডার হয়, সংলগ্ন অবস্থায় নিচে বিলো হয়, কিন্তু মাটির নিচে বা পানির নিচে কিছু আছে বুঝালে সেক্ষেত্রে কিন্তু বিলো না হয়, আন্ডার হয়। যাই হোক, আমি চেষ্টা করলাম আন্ডার বিলো একটু বোঝানোর। এবার আমরা এই সেন্টেন্সে চলে আসি। আকাশ আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ভার্ব কোনটা? ভার্ব হলো অনুপ্রেরণা দেয়। এবার ভার্বকে, এটা যে ভার্ব বুঝলাম কিভাবে? এখানে কোনটা দ্বারা কাজ করা বুঝায়? কাজ মানে বুঝেন? কাজ মানে বুঝেন? কাজ হলো এই হাতে আপনি যা করেন, পা দিয়ে যা করেন, আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা করেন, মানে নাক, মুখ, চোখ, কান, ত্বক, জিহ্বা এবং ষষ্ঠ ইন্দ্রিয় আপনার হৃদয়, কিংবা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি যা করেন তাই হলো কাজ। তাহলে উৎসাহ দেওয়া বলতে কি বোঝায়? অনুপ্রেরণা করা বলতে কি বোঝায়? মনের দিক থেকে এটা বিষয়, সুতরাং এটা ক্রিয়া, একটা কাজ। তো সবার আগে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে। তো আমরা ভার্ব খুঁজে বের করলাম, অনুপ্রেরণা দেয়। এবার ভার্বকে প্রশ্ন করেন কে অনুপ্রেরণা দেয়? উত্তর হচ্ছে আকাশ। সুতরাং আকাশ আমার বাক্যের কি? সাবজেক্ট। এখন যদি আমি প্রশ্ন করি কাকে অনুপ্রেরণা দেয়? উত্তর হলো আমাদেরকে অনুপ্রেরণা দেয়। সুতরাং এটা হলো আমার বাক্যের কি? অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এবার ইংলিশে অনুবাদ করতে আর ঝামেলার কিছু নেই। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। কেন? কথা সত্য তো। আকাশ তো আমাদেরকে অনুপ্রেরণা দেয়। যা সত্য তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যা সত্য তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সুতরাং আমার সাবজেক্ট হিসেবে আমি নিলাম আকাশ, দ্য স্কাই, আকাশ। এবার অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি কি লিখতে পারেন? কত কিছুই লেখা যায়। ইন্সপায়ার লিখতে পারেন, এনকারেজ লিখতে পারেন, কেউ চাইলে মোটিভেটও লিখতে পারে কিন্তু। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম এনকারেজ। এখন আমরা দেখতেছি আকাশ বা স্কাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তার মানে আমার এখানে এনকারেজেস হবে। এবার অবজেক্ট কাকে উৎসাহ দেয়, কাকে অনুপ্রেরণা দেয়? আমাকে। তার মানে সরি আমাদেরকে, তার মানে হচ্ছে আস, আমাদেরকে। যদি বলতো আমাকে তাহলে মি। তাহলে দ্য স্কাই এনকারেজেস আস, আকাশ আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ছোট বাক্য, সহজে হয়ে গেল। এবার জাস্ট এই বাক্যটাকে আমি একটু বড় করছি। কি লেখা আছে? মাথার উপরে ওই মহা আকাশ আমাদেরকে তার মতো প্রশস্ত মানসিকতা গড়তে অনুপ্রেরণা দেয়। একদমই ভয় পাবেন না, একদম সহজ একটা বাক্য। এই বাক্যটাকে আমরা এবার ট্রান্সলেট করব, যে মাথার উপরে ওই মহা আকাশ আমাদেরকে তার মতো প্রশস্ত মানসিকতা গড়তে অনুপ্রেরণা দেয়। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব হলো অনুপ্রেরণা দেয়। এটা হচ্ছে আমার সেন্টেন্সের ভার্ব। এবার যদি আমি ভার্বকে প্রশ্ন করি যে কাকে অনুপ্রেরণা দেয়, উত্তর হচ্ছে কি? আমাদেরকে। সুতরাং এইটা হচ্ছে আমার বাক্যের অবজেক্ট, আমাদেরকে অনুপ্রেরণা দেয়। এবার যদি প্রশ্ন করি কে আমাদেরকে অনুপ্রেরণা দেয়, উত্তর হচ্ছে কি? আকাশ। ভাই কোন আকাশ? কি বলবেন? আপনি কিন্তু বলবেন মাথার উপরে ওই মহাকাশ। তার মানে এই পুরো অংশটাই হলো বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। বাকিগুলো কি? ওদিকে নজর দেয়া যাবে না, ধৈর্যশীল হতে হবে, একটা একটা করে খাইতে হবে, সব একবারে খাওয়ার চেষ্টা করা যাবে না। সিরিয়াসলি
আপনার কাজ আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ট্রান্সলেট করা, বাকিটা নিয়ে পরে দেখবো আমরা। তাহলে আমার সাবজেক্ট কি? মাথার উপরের ওই মহাকাশ। তাহলে আমরা জানি কয়েকটা শব্দ মিলে যখন সাবজেক্ট গঠিত হয় কিংবা কয়েকটা শব্দ মিলে যখন অবজেক্ট গঠিত হয়, মানে একটা ফ্রেজ হয়, তাকে আমরা অনুবাদ করি পেছন দিক থেকে। সুতরাং আমার পেছনের পার্টটা কি? ওই মহাকাশ। কি লিখবেন? আর যা লিখবেন তাই হবে, এটার জন্য মহা টেনশন করার দরকার নেই তো। আপনি লিখেন দ্য ওয়াইড অথবা দ্য গ্রেট স্কাই, ওই মহাকাশ, ওই বিশাল আকাশ। আচ্ছা, এবার আপনি আসেন ওই মহা আকাশের সামনের শব্দটা কি? পেছন থেকে আসবো না, সামনের শব্দটা হলো উপরে। আচ্ছা, উপরের ইংলিশ কি? উপরের ইংলিশ অন হয়, ওভার হয়, অ্যাবাভ হয়, তিনটাই হয়। পার্থক্য কি? যখন সংলগ্ন অবস্থায় উপরে হয় তখন অন, সংলগ্ন ছাড়া উপরে হলে ওভার বা অ্যাবাভ। যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে তার যদি গতি থাকে সাধারণত তার জন্য ওভার হয়, আর যদি তার গতি না থাকে সেই ক্ষেত্রে অ্যাবাভ হয়, ব্যতিক্রম আছে। তা এখন দেখেন আপনার মাথার উপরে আকাশ আছে, আকাশের কিন্তু গতি নেই, এই বিবেচনায় এখানে আমরা অ্যাবাভ নিব। তাহলে লিখলাম দ্য গ্রেট স্কাই অ্যাবাভ, মাথা। আপনি লিখেন অ্যাবাভ দ্য হেড। এখন বলতে পারেন হেডের সামনে দা দিলাম কেন? ভাই, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নির্দিষ্ট, এই বিবেচনা এখানে দা হবে। তাহলে আমরা লিখলাম দ্য গ্রেট স্কাই অ্যাবভ দ্য হেড, মাথার উপরে ওই আকাশ। আমার সাবজেক্ট হয়ে গেল। এবার আমি ভার্ব নিব। ভার্ব কি? অনুপ্রেরণা দেয়, মানে কি? ওই যে এনকারেজ। সো আমি এখানে লিখবো এনকারেজ থেকে এনকারেজেস। কেন? কারণ আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ও ভালো কথা, সাবজেক্ট যত বড়ই হোক না কেন আপনার প্রথম নাউন যেটা আছে সেটাই কিন্তু আসল সাবজেক্ট। স্কাই, ঠাড়া পড়া মুখস্থ করেন না যে প্রেপোজিশনের সামনেরটাই সাবজেক্ট। একটু আগেও দেখাইছি প্রেপোজিশন ছাড়াও এখানে ভার্ব আইএনজিও থাকতে পারে। এইসব জিনিস মুখস্থ করতে যাবেন না, প্র্যাকটিক্যাল কথা বুঝবেন। সাবজেক্ট দৈর্ঘ্যে বড়, আপনাকে আমি কি বলছি? প্রেপোজিশন বলিনি, বলেছি কি ধারাবাহিকভাবে যে প্রথমে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব বসবে। প্রথম নাউনকে স্কাই, স্কাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে যুক্ত হবে, তাই এনকারেজ। যাই হোক, সাবজেক্ট ভার্ব হয়ে গেল। এবার আমার কি লাগবে? অবজেক্ট। কাকে উৎসাহিত করে? আমাদেরকে, মানে আস। লিখছি না? লিখেছি, এটা অবজেক্ট। এবার মনোযোগ দেন, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে নেয়ার পর একটা সেন্টেন্সে আপনি সাবজেক্টকে অনুবাদ করেছেন, ভার্বকে অনুবাদ করেছেন, অবজেক্টকে অনুবাদ করেছেন। সাবজেক্ট ভার্ব অবজেক্টকে অনুবাদ করার পর বাকি যা কিছু থাকবে বাক্যে সেটাকে অনুবাদ করার পালা। তাহলে এখন বাকি কি আছে? এই যে এখান থেকে তার মতো প্রশস্ত মানসিকতা গড়তে, তার মানে আমি এটাকে ট্রান্সলেট করব কিভাবে? পেছন দিক থেকে অনুবাদ করবেন। যে কোনো ফ্রেজকে, যে কোনো অতিরিক্ত অংশকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে পেছনের পার্টটা কি? গড়তে। তে, এরকম ক্রিয়ার সাথে তে থাকলে আমরা ভার্বের সামনে টু যোগ করব, মানে ইনফিনিটিভ করব। তাহলে আমি এখানে লিখব টু বিল্ড। যদিও এনকারেজের পর আপনি আইএনজিও করতে পারেন, বিল্ডিংও লেখা সম্ভব এখানে, তবে নর্মালি ক্রিয়ার শেষে তে থাকলে ভার্বের সামনে টু হবে, টু বিল্ড, গড়তে। আচ্ছা, এবার কি গড়তে? প্রশস্ত মানসিকতা। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি ওয়াইড মেন্টালিটি, লিখতে পারেন প্রশস্ত মানসিকতা। এবার মতো, মতোর ইংলিশ কি? লাইক। সো আমি দিলাম লাইক। কার মতো? তার মতো। হিজো না, হারো না, এটা হবে ইট বা দ্যাট। প্রশ্ন হলো তার, তার ইংলিশ তো হিজ। হ্যাঁ হিজ, বাট আকাশটা কি কোনো পুরুষ? আকাশটা কি কোনো নারী? আকাশটা কি মানুষ? না। তাহলে আপনি হিজ হার কেন দিবেন? এখানে আপনি দিবেন ইট অথবা দ্যাট। তো আমি দ্যাট দিলাম কারণ আকাশটা দূরে, ওই আকাশ তার মতো, তাহলে দ্যাট।
তাহলে দ্য, এখানে দ্যাট মানে হচ্ছে সেই স্কাই। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? দ্য গ্রেট স্কাই অ্যাবভ দ্য হেড এনকারেজেস আস টু বিল্ড ওয়াইড মেন্টালিটি লাইক দ্যাট। মাথার উপরে এই মহাকাশ আমাদেরকে তার মতো প্রশস্ত মানসিকতা করতে অনুপ্রেরণা দেয়। বুঝে গেলেন? বুঝতেছেন? আপনাদের মধ্যে এমন দুই একজন থাকতেই পারেন যারা মাশাল্লাহ খুব ভালো বুঝেন, আগে থেকেই ভালো জানেন, অনেক ভোকেবুলারি মুখস্থ করছেন, শিখেছেন। তাদের উদ্দেশ্যে বলি, এরকম সহজ সহজ আলোচনা থেকেই কিন্তু আমরা কঠিন কঠিন সেন্টেন্সের মধ্যে ঢুকব। আপনাদের উদ্দেশ্যে বলি, প্রথম ক্লাসেই আবারও বলি, প্রথম ক্লাসেই মহাজ্ঞানী কিংবা বিশাল বড় স্কলার হিসেবে নিজেকে উপস্থাপন করার মতো কোনো মন্তব্য করা কিংবা মতামত দেয়া সম্পূর্ণ অনুচিত, হারাম আমার কোর্সে। শুনতে যেমনই শোনাক, আমি স্পষ্ট করে বললাম, কারণ আমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে কোর্সে যেতে হবে। আমাকে এবিসি দিয়েই শুরু করতে হবে। আপনি কতটা পারেন ডাজন্ট ম্যাটার, আমাকে ধরে নিতে হবে কেউ কিচ্ছু পারে না, কিছু পারে না জন্যই আমার কোর্সে যুক্ত হয়েছে। সুতরাং আমি তাকে 0 থেকে ধীরে ধীরে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে তাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। কোনো ক্লাসে ঢুকে যদি মনে হয় আপনার এটা ইজি, আ পিস অফ কেক ফর ইউ, ইউ ক্যান লিভ, আপনি লিভ নেবেন। ওই ভিডিও, ওই ক্লাস আপনার দেখার দরকার নেই। আপনার যা প্রয়োজন সেটা দেখবেন, সেটা করবেন, সহজ উপায়। কিন্তু ক্লাসের সহজ টপিকগুলো দেখা আমাদেরকে মেসেজ দেওয়া যাবে না, কি ভাই আপনারা কি পড়ান এগুলো, এ তো পারি আমি। তখন আমরা কি বলবো জানেন? আপনি পারেন, আপনি আমার এখানে কেন? আপনার জন্য এই কোর্স না। এগুলো শুনতে খারাপ শোনালেও বিশ্বাস করেন এগুলো আসলে খারাপ কথা না। এগুলো হচ্ছে উপযুক্ত জবাব, যেগুলো আমরা শুনতে অনেকেই ইচ্ছুক না। তাহলে আমরা সে ধরনের কথা কেন বলবো? তো আমরা আজকে প্রেপোজিশনের সাধারণ ব্যবহার থেকে ছোট ছোট কিছু বাক্য শিখলাম, কিছু কিছু বাক্য বড় করেছি। এটাই কি ক্লাস শেষ? না, প্রেপোজিশনের সাধারণ ব্যবহারের উপর আমাদের আরো কিছু এপিসোড থাকবে। কারণ কি? আরো তো গ্রামারের টপিক ছিল। কারণ হলো প্রেপোজিশনের ব্যবহারটা আমাদের জানা খুবই দরকারি, অন্তত রাইটিং এর ক্ষেত্রে। আমরা চেষ্টা করব কম বেশি সব প্রেপোজিশনকে সেন্টেন্সে যুক্ত করার। সেন্টেন্সের স্ট্রাকচারও বোঝা হবে, প্রেপোজিশনের নিয়মও শেখা হবে, অনুবাদ অনুশীলনও হবে, সেন্টেন্স তৈরি করার স্টাইল বা কৌশলও শেখা হবে। এক ঢিলে সব পাখি এটা বলা যাবে না, একসাথে সব কাজ করতে চাই। আমরা প্রায় বলি না, এক ঢিলে দুই পাখি মারা, এগুলো আসলে আমার মতো বলা উচিত না। ভাই পাখি মারবেন কেন আপনি? এটা প্রবাদেও থাকা উচিত না। পাখি কেন মারবেন? পাখি মারার অধিকার আপনারা কে দিচ্ছে? আমার মতে এই প্রবাদটা ব্যবহারই করা উচিত না। এক ঢিলে দুই পাখি মারা কি একটা মানে জঘন্য একটা প্রবাদ, মানে অমানবিক একটা কথা। এক ঢিলে দুই পাখি, কেন তুমি পাখি মারবা কেন? এটা রূপক অর্থও বলা যাবে না। পাখি কি তুমি বানাইছো? আপনারা বলবেন একসাথে অনেক কাজ করব, একের মধ্যে অনেক কাজ করব। এক ঢিলে দুই পাখি, আপনাদের কাছে অনুরোধ এই প্রবাদটা জীবনে ব্যবহার করবেন না। আমার ভীষণ খারাপ লাগে এটা শুনলে, যে মানুষ কতটা নির্মম হতে পারে। কি প্রবাদ বানাইছে, এক ঢিলে দুই পাখি মারা, ভাবা যায়? এক ঢিলে দুই পাখি মারবে কেন? ভাই তুই পাখি মারবি কেন? তুই নিজেরে মার। সরি, আমি রেগে গেছি। এই কিছু কিছু জিনিস শুনলে মাথা গরম হয়ে যায়। ফালতু ট্র্যাডিশন একটা, এভাবে তো মানুষ নির্মম হয়ে যায়, মানুষ শিখে যায়, বাচ্চারা শিখে যায়। তার মানে ঢিল দিয়ে পাখি মারা জায়েজ আছে। অথচ আমরা মানুষ হলাম, আমাদেরকে কি বলা হয়? সৃষ্টির সেরা জীব। শুধু ইংলিশ শিখলে হবে না, এই নৈতিকতাগুলো থাকতে হবে, মানবিকতা বোধগুলো থাকতে হবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ, জ্ঞান অর্জনের পাশাপাশি যেন ভালো মানুষ হতে পারি। এটা দোয়া, সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমরা আজকে প্রেপোজিশনের এই পার্টটুকু এখানে রাখবো, এপিসোড 1। কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক থাকবে?
আপনারা এই টাইপের বাক্য নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, লিখে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদেরকে সাবমিট করবেন। এর পাশাপাশি আপনাদের জন্য আরেকটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, এগুলো আমরা আগামী ক্লাসে অনুবাদ প্র্যাকটিস করব। এগুলো সেটা হলো কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস। কানেক্টর কেন? সেন্টেন্স লং করতে গেলে কানেক্টরের প্রয়োজন আছে, তাহলে কি করব? কানেক্টর শিখতে হবে। আপনারা সেন্টেন্সকে লং করতে গেলেই তো কানেক্টর লাগে, এই জন্য আগে থেকে কানেক্টরগুলো শিখতে হবে। যেমন আমরা যখন কোনো কিছুকে সংযোজন করতে চাই, যোগ করতে চাই, তখন আমরা কোন কানেক্টরগুলো ব্যবহার করি? সারা জীবন অ্যান্ড ব্যবহার করবেন? আরো অনেক কিছু করতে হবে। এই জন্য ফার্দারমোর, ইন অ্যাডিশন, নট অনলি দ্যাট, বিসাইডস, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, হোয়াটস মোর, অন টপ অফ দ্যাট, অ্যাডিশনালি, এই ধরনের কানেক্টরগুলো আপনি ব্যবহার করবেন। এগুলো মিনিং শিখতে হবে। আবার যখন আমরা কন্ট্রাস্ট, বিপরীত কিছু বলতে চাই, যদিও সে সৎ, সে গরিব, সে সৎ কিন্তু গরিব, সমস্যা নেই, গরিব হোক, সৎ থাকলেই চলবে। আমি একটু উল্টা করেই বলছি, এটাই হওয়ার কথা, কারণ গরিব মানুষরা নর্মালি সৎ হওয়ার চেষ্টা করে, পৃথিবী জুড়ে তাই দেখা যায়। এই যে কিন্তু, যদিও, এগুলো হচ্ছে কন্ট্রাস্টকে বোঝায়। সো এর জন্য বাট, অন দ্য আদার হ্যান্ড, ওয়ারেজ, নেভারদিলেস, ননদিলেস, ইন কন্ট্রাস্ট, কনভার্সলি, ইভেন দো, অলসো, এগুলো শিখবেন। এইভাবে কারণ বুঝালে কোন কানেক্টরগুলো ব্যবহার করি, শর্ত বুঝালে কোনগুলো ব্যবহার করি, কম্প্যারিজন, তুলনা বুঝালে কোনগুলো ব্যবহার করি, টাইম, সময়কে নির্দেশ করতে কোনগুলো ব্যবহার করি, ইমফ্যাসিস, কোনো কিছুকে গুরুত্ব দিতে আমরা কোনগুলো ব্যবহার করি, কোনো কিছুকে ইলাস্ট্রেশন, উদাহরণ দিতে আমরা কোনগুলো ব্যবহার করি, ক্লারিফিকেশনের ক্ষেত্রে ব্যাখ্যার জন্য কোনগুলো ব্যবহার করি, সামারাইজ করতে কোন কানেক্টরগুলো ব্যবহার করি, যোগ করতে কোন কানেক্টরগুলো ব্যবহার করি, এগুলো আপনাকে শিখতে হবে, নিজে নিজেই শিখতে হবে। মনে থাকে না আমি জানি, এজন্য বারবার করতে হবে, বারবার দেখতে হবে। এগুলো আপনারা পিডিএফ শিটের মধ্যে পেয়ে যাবেন। সো আজকের আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসটায় আপনারা অবশ্যই এগুলো শিখে ক্লাসে জয়েন করবেন, তাহলে ক্লাস করে মজা পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।